আচ্ছা, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় উড়োজাহাজের যে চালিকা শক্তি মানে প্রপালশন, এটা তো খুবই জরুরি একটা বিষয়। একদম। এটা ছাড়া তো বিমান উড়বেই না। হ্যাঁ, মানে কিভাবে একটা বিশাল প্লেন মাটি ছেড়ে আকাশে ওঠে কিংবা ধরুন রকেট মহাকাশে যায়, আজ আমরা এই প্রযুক্তি নিয়েই একটু গভীরে যাব। ভালো বিষয়। আমরা ডক্টর চিন্ময় পালের লেখা থেকেও সাহায্য নিতে পারি, তাই না? উড়োযানের চালিকা শক্তি বইটা তো বেশ ভালো। ঠিক, ওনার লেখা থেকেই আমরা মূল বিষয়গুলো সহজ করে বোঝার চেষ্টা করব। আসল ব্যাপারটা তো থ্রাস্ট তৈরি করা, মানে একটা ধাক্কা দেওয়া। হ্যাঁ, যা বিমানটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এর পেছনে মূল বিজ্ঞানটা কিন্তু খুব পরিচিত, নিউটনের থার্ড ল। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। সহজ কথায়, প্লেন বাতাস বা গ্যাসকে পেছনে ঠেলে দেয়, আর সেই প্রতিক্রিয়ায় নিজে সামনে যায়, এটাই মূলনীতি। কিন্তু একটা ইঞ্জিন কতটা ভালো সেটা তো শুধু থ্রাস্ট দিয়ে বোঝা যায় না, তাই না? আরও অনেক ব্যাপার আছে নিশ্চয়ই। অবশ্যই। যেমন ধরুন থ্রাস্ট টু ওয়েট রেশিও, মানে প্লেনের যে ওজন তার তুলনায় ইঞ্জিনটা কতটা জোরে ধাক্কা দিতে পারছে। আচ্ছা, এটা যত বেশি হবে তত তাড়াতাড়ি টেক অফ করতে পারবে বা স্পিড বাড়াতে পারবে। একদম ঠিক। এছাড়াও দেখতে হয় জ্বালানি কতটা লাগছে, মানে ফুয়েল এফিসিয়েন্সি, সিস্টেমটা কতটা নির্ভরযোগ্য, আর অবশ্যই পরিবেশের ওপর কেমন প্রভাব ফেলছে। এই পুরো ব্যাপারটা তাহলে বেশ জটিল। এর পেছনে কি শুধু নিউটনের সূত্রই কাজ করে? না না, আরও কয়েকটা মূলনীতি আছে। নিউটনের তৃতীয় সূত্র তো বটেই, সাথে আছে ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে কনজারভেশন অফ মোমেন্টাম। হুম। ইঞ্জিন যে গ্যাসটা পেছনে ছুটছে তার ভরবেগ, আর প্লেনটা যে সামনে এগুচ্ছে তার ভরবেগ, এই দুটো সম্পর্কিত। আবার ধরুন বার্নৌলির নীতি আছে। ও হ্যাঁ, বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য। ঠিক, ইঞ্জিনের ভেতরে বাতাসের চাপ আর গতি নিয়ন্ত্রণ করে থ্রাস্ট তৈরিতে সাহায্য করে। আর থার্মোডাইনামিক্স তো আছেই, মানে জ্বালানি পুড়িয়ে শক্তি তৈরির বিজ্ঞানটা। আচ্ছা, তাহলে বিভিন্ন প্লেনের জন্য নিশ্চয়ই বিভিন্ন ইঞ্জিন ব্যবহার হয়? হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী। এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। যেমন? একদম ছোট প্লেনগুলোর কথা যদি ধরি, সেসনা বা ড্রোন, ওগুলোতে সাধারণত পিস্টন ইঞ্জিন আর প্রোপেলার থাকে। মানে গাড়ির ইঞ্জিনের মতো, তবে প্লেনের জন্য তৈরি। কম গতি, কম উচ্চতার জন্য বেশ ভালো, খরচও কম। কিন্তু মাঝারি প্লেন, ধরুন ATR-72 বা সামরিক প্লেন C-130 হারকিউলিস, ওগুলোতে তো আরও শক্তি লাগে। হ্যাঁ, ওখানে ব্যবহার হয় টার্বোপ্রপ ইঞ্জিন। এটা আসলে একটা জেট ইঞ্জিন, মানে গ্যাস টারবাইন, যেটা সরাসরি একটা বড় প্রপেলারকে ঘোরায়। পিস্টন ইঞ্জিনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আর জেট বিমানের ক্ষেত্রে, মানে যখন আরও অনেক বেশি গতি দরকার, টার্বোজেট? ঠিক। পুরনো দিনের ফাইটার জেট, যেমন MiG-15, এগুলো খুব ব্যবহার হতো। বাতাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে জ্বালানি মিশিয়ে পুড়িয়ে তীব্র বেগে গ্যাস বের করে দিত। অসাধারণ থ্রাস্ট। কিন্তু এগুলোর জ্বালানি লাগত প্রচুর, তাই না? হ্যাঁ, ওটাই ছিল মস্ত অসুবিধা, খুব অদক্ষ। সেই কারণেই কি এখনকার যে প্যাসেঞ্জার প্লেন, মানে বোয়িং 737 বা এয়ারবাস A320, সেগুলোতে আমরা টার্বোফ্যান ইঞ্জিন দেখি? একেবারেই ঠিক ধরেছেন। টার্বোফ্যান একটা বৈপ্লবিক ডিজাইন ছিল। কিভাবে? এতে দেখুন, মূল জেট ইঞ্জিনের সামনে একটা বিশাল ফ্যান থাকে। এই ফ্যানটা প্রচুর বাতাস টানে। তার কিছুটা যায় মূল ইঞ্জিনের ভেতরে, যেটা পুড়ে থ্রাস্ট তৈরি করে। আর বাকি বাতাসটা? বাকি বেশিরভাগ বাতাসটাই ইঞ্জিনের কোর অংশের পাশ দিয়ে, মানে বাইপাস করে সোজা পেছনে চলে যায়। এই বাইপাস হওয়া বাতাসটাও কিন্তু থ্রাস্ট দেয়। ও আচ্ছা, তার মানে কম জ্বালানি পুড়িয়েও বেশি বাতাসকে কাজে লাগানো হচ্ছে। একদম। ফলে ইঞ্জিনটা অনেক বেশি ফিউল এফিশিয়েন্ট হয়, মানে সাশ্রয়ী, আর শব্দ অনেক কম হয়। আজকের দিনে এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দারুণ তো। আচ্ছা, খুব বিশেষ কিছু উড়ানের জন্যও তো বিশেষ ইঞ্জিন আছে, যেমন ধরুন প্রচণ্ড গতি বা মহাকাশের জন্য। অবশ্যই আছে। যেমন ধরুন র্যামজেট আর স্ক্র্যামজেট। এগুলো হাইপারসনিক গতির জন্য, মানে শব্দের চেয়ে 5 গুণ বা তারও বেশি গতি। এগুলো কিভাবে কাজ করে? এগুলো খুব সিম্পল ডিজাইনের, মানে বিমানের প্রচণ্ড গতিতেই বাতাস সংকুচিত হয়ে যায়, আলাদা কম্প্রেসার লাগে না। তবে এদের উঠতে শুরু করার জন্য অন্য ইঞ্জিনের সাহায্য লাগে। মিসাইল বা নাসার X-30 এর মতো এক্সপেরিমেন্টাল যানে ব্যবহার হয়। আর মহাকাশে, যেখানে বাতাস নেই? সেখানে তো রকেট ইঞ্জিন, স্পেস শাটল বা ধরুন স্পেসএক্সের ফ্যালকন 9-এর মার্লিন ইঞ্জিন, এরা তো জ্বালানির সাথে নিজের অক্সিজেন বা অক্সিডাইজারও নিয়ে যায়। আর এখন তো ইলেকট্রিক, হাইব্রিড এগুলোর কথাও খুব শোনা যাচ্ছে।
ভবিষ্যৎ কি ওদিকেই? হ্যাঁ, সেটা একটা বড় দিক। বিশেষ করে ছোট যান, যেমন ড্রোন, ভবিষ্যতের এয়ার ট্যাক্সি বা ইভিটিওএল, মানে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকলস। এগুলোতে ইলেকট্রিক বা হাইব্রিড সিস্টেম আসছে। ম্যাগনিএক্সের মতো কোম্পানিগুলো বানাচ্ছে। সুবিধা কি এগুলোর? পরিবেশ বান্ধব, শব্দ কম, কিন্তু সমস্যা হলো বড় প্লেনের জন্য প্রয়োজনীয় শক্তিশালী আর হালকা ব্যাটারি বানানোটা এখনও একটা বড় চ্যালেঞ্জ। তাহলে দেখা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী কত রকম সমাধান, বাণিজ্যিক বিমানে টার্বো ফ্যান, মিলিটারিতে টার্বো জেট বা ফ্যান, ছোট প্লেনে পিস্টন, মহাকাশে রকেট, আবার শহরে চলাচলের জন্য ইলেকট্রিক। কিন্তু এই প্রযুক্তির সামনে চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ তো কয়েকটা আছেই। প্রথমত, জ্বালানি দক্ষতা আরও বাড়ানো, এটা নিরন্তর চলছে। দ্বিতীয়ত, পরিবেশ দূষণ কমানো, কার্বন নিঃসরণ, শব্দ দূষণ দুটোই। এখানেই সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল বা স্যাফ এর কথা আসছে। স্যাফ মানে? জৈব জ্বালানি। হ্যাঁ, জৈব বা সিনথেটিক ফুয়েল, যা পরিবেশের উপর কম প্রভাব ফেলে। তৃতীয় চ্যালেঞ্জ হল হাইপারসনিক প্রযুক্তিকে আরও নির্ভরযোগ্য আর নিরাপদ করা। আর অবশ্যই এই সব উন্নত ইঞ্জিনের ডিজাইন, তৈরি আর রক্ষণাবেক্ষণের বিশাল খরচ। তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? মনে হচ্ছে পরিবেশ বান্ধবতা বা সাস্টেনেবিলিটি মূল ফোকাস। একদম, ফিউচার হলো এফিশিয়েন্সি, সাস্টেইনেবিলিটি আর ইনোভেশন। স্যাফ তো আছেই, ইলেকট্রিক, হাইব্রিড সিস্টেম নিয়ে কাজ হচ্ছে। এমনকি হাইড্রোজেন ফুয়েল নিয়েও গবেষণা চলছে। হাইড্রোজেন? বাহ! হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু ইঞ্জিন ডিজাইন, পারফরম্যান্স অপটিমাইজেশনে খুব সাহায্য করছে। হাইপারসনিক প্যাসেঞ্জার ফ্লাইটও হয়তো একদিন সত্যি হবে। মোট কথা, এই প্রপালশন প্রযুক্তি ঠিক করবে এভিয়েশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। তাহলে আমরা যা বুঝলাম, উড়োজাহাজের আকাশে ওড়ার মূল চাবিকাঠি হল এই প্রপালশন প্রযুক্তি। সময়ের সাথে, প্রয়োজনের সাথে এর রূপ বদলেছে, পিস্টন থেকে রকেট, টার্বোফ্যান থেকে ইলেকট্রিক, আর এখন জোরটা পড়ছে পরিবেশকে বাঁচিয়ে আরও কার্যকর হওয়ার দিকে। ঠিক। এবার তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে প্রপালশন প্রযুক্তির এত উন্নতি হচ্ছে, গতি বাড়ছে, দক্ষতা বাড়ছে, পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, এটা ভবিষ্যতে শুধু আমাদের যাতায়াত ব্যবস্থাকেই নয়, বরং গোটা বিশ্বের যোগাযোগ আর দূরত্বের ধারণাকে ঠিক কতটা পাল্টে দিতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু।